নো ডোন্ট। উনি উড়ে এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ আপনাকে বলছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, আর আপনি হাসনাত আব্দুল্লাহকে বলছেন ফকিন্নির বাচ্চা। এটি কি আসলে বাকস্বাধীনতার ফল হাসিনা পরবর্তী সময়ের, নাকি আসলে এটি আমাদের রাজনৈতিক কোন্দলের ফসল? এটা আমাদের রাজনৈতিক অধপতন, আমাদের রাজনৈতিক বিকৃতি এবং আমাদের একটা পলিটিক্সটাকে একটা কুৎসিত জায়গায় নিয়ে যাওয়ার যেই অবশ্যম্ভাবী পরিণাম, এটা তাই। ধরুন আজকে যখন আমি এই স্ট্যাটাসটি দিয়েছি, তার আগে বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি, শিবির, জামাত, তাদের বট বাহিনী খুব বাজেভাবে আক্রমণ করেছে। গতকালকে আপনি যে ঘটনার কথা বলছেন তার একটা প্রেক্ষাপট আছে। ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল। সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি। তারা তাদের পরিচয় লুকিয়েছে, এক। দুই হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই। সুতরাং ডিলিমিটেশনের ব্যাপারে তাদের কোনো এই মুহূর্তে তাদের আগ্রহ থাকবার কথা না, যদি থাকেও সেটা তাদের পরিষ্কারভাবে বলা উচিত ছিল। তিন, যে কারণে আমার ভুল হয়েছে, আমি প্রথমে বুঝিই নাই এনসিপির, আমি ভেবেছি ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি এমপি ক্যান্ডিডেট তার লোকজন, এখানে তারও মদত আছে, আমি সেখানেও আসবো। জেলা বিএনপির সভাপতির কথা বলছেন? আমি জেলা বিএনপির সভাপতির কথা বলছি, তার ডাইরেক্ট মদত আছে, আমি সেখানেও আসবো। তিন হচ্ছে, আমি যখন, আমাকে ধরেন আপনি চেনেন না, কিন্তু আপনি তো দেখে বুঝতে পারছেন আমি একজন আইনজীবী, আমার পোশাকেই সেটা পরিষ্কার। অ্যান্ড আমি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, আমি রিপ্রেজেন্টিং আ কেস। আপনি কি ভিডিওটা দেখেছেন যেখানে উনি উড়ে এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে দুহাত দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন, ইনক্লুডিং পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন, উনি আবারও ফিরে আসছেন। আজকে আমি শুনলাম, বা আজকে আমি ফেসবুকে দেখলাম, তারেক সহ তার সঙ্গে তার অন্যান্য যে সহকর্মীরা কাজ করেছেন, নূর ফর এক্সাম্পল, তারেক ফর এক্সাম্পল, তারা বলছে যে উনি মানসিকভাবে সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি। কার কথা? আতাউল্লাহর কথা বলছেন? আতাউল্লাহর কথা বলছি। এবং ওনাকে চিনবার কোনো কারণ না। আতাউল্লাহকে কি আপনি চিনতেন গতকালের আগে? না, আমি চিনতাম, যেহেতু আমি ওনাকে ফলো করেছি। গণমাধ্যমের কর্মী, আপনি চিনতেন, কিন্তু আতাউল্লাহকে বাংলাদেশে কেউ চেনে না। আমারও কোনো কারণ ঘটে নাই আতাউল্লাহকে চেনার। আর চিনলেও যে কেউ আমাকে যদি আঘাত করতে আসে, প্রত্যাঘাত তো আমি করবই। সো সে যখন আরেকবার গেল এবং তাকে পুলিশ সহ কেউ পিছনে আনতে পারছে না, একটা পর্যায়ে তো হট্টগোল হয়েছে। এবং আমি তখন পোডিয়ামের সামনে দাঁড়ানো, আমি কথা বলছিলাম, এবং তখন আপনি বলেছেন ধর না, এরকম একটা সাউন্ড তো শোনা গেছে বলে। ধর না, আমি আমার লোকদেরকে বলেছি নামো, অফকোর্স বলবো। সো ইউ এক্সপেক্ট মি টু বি বিটেন ওভার দেয়ার? আপনি আশা করছেন আমি ওখানে মার খাবো? ও নো 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 নো, ডোন্ট থিঙ্ক দ্যাট, ডোন্ট থিঙ্ক দ্যাট। I didn't spare Hasina. I'm not going to spare anyone. আপনি কি আশা করেছেন আমি ওখানে মার খেয়ে চিথে পড়ে থাকবো? হ্যাঁ, কি আশা করেছেন আপনি? একই সাথে তো আপনি বলেছেন যে যে বিএনপির জন্য আপনি 15 বছর ধরে লড়াই করেছেন। ওই জায়গায় আসেন। বিএনপির 3 আসনের যিনি প্রার্থী, যিনি এই ডিলিমিটেশনের বিপক্ষে, তিনি নিজে না পারেন কথা বলতে, আনছেন 2টা লয়ার, সেই 2টা লয়ারও ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারে নাই। উনি এনসিপি কেও তার সঙ্গে ভাড়া করছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপি কে উনি ভাড়া করছে আমি জানি কি করে? এনসিপির ভাড়া খাটার হিস্ট্রি আছে। মানুষের বাসায় ঢুকে 10 লাখ টাকা চায়, 1 কোটি টাকা চায়, এগুলো তাদের হিস্ট্রি আছে 1 বছরে। সো এনসিপি কে যে টাকা দিয়ে আনা হচ্ছে এটা তো খুব পরিষ্কার, এবং ওনার লোকজনও এনসিপির ওই ছেলের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। সো এখানে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়েছে বিএনপি 3-এর ওই লোকের সাথে এনসিপির, সিম্পল। এবং আজকে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি, যেটার কথা আপনি বললেন, ফকিন্নির বাচ্চা ব্যাপারটা কি? ইট ইজ আ মাইন্ডসেট। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর পুয়ার, ইউ আর ইকোনমিক্যালি উইক, ইউ আর ফাইন্যান্সিয়ালি নট স্টেবল। নো, ইট ডাজন্ট মিন দ্যাট। ইট মিনস আপনার চিন্তা ভাবনার মধ্যে এখনো খুব এখনো খুব নিম্ন স্তরের কিছু ব্যাপার কাজ করে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী, ওদের সদস্য, যুগ্ম সদস্য সচিব,
তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন। ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয়, খুব খুব রেগুলার বেসিসে হয়। এই জন্য ওদেরকে ফকিন্নি কেউ বলে, কেউ কাছড়া বলে, কেউ বস্তি বলে, বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে, ওরা যেই ভাষায় স্লোগানটা দেয়, ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে, ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে, সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো যায়। এক মিনিট, উনি যে আমাকে আওয়ামী লীগের সম্পাদক বললেন, আপনি যে ফকিন্নির বাচ্চাটা বললেন, নিচে যে আমি ছবিগুলো শেয়ার করেছি ওগুলো দেখেছেন? ওগুলো কি ইন্ডিকেট করে? কে ছিল আওয়ামী লীগের সম্পাদক? না, তারা অস্বীকার করে নাই, তারা সবসময় বলেছে যে হ্যাঁ। তো এখন ঢিলটি মারলে পাটকেলটি আপনাকে খেতে হবে। অ্যাটলিস্ট সো ফার আই এম কনসার্নড। আপনি যেই ভাষার কথা বললেন, আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যে শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির দাবিতে শিক্ষকদেরও চাকরি চলে গিয়েছে। কটূক্তি বলতে তাকে হয়তো একটা কিছু বলেছে। সেই শেখ হাসিনার বিরুদ্ধে এই যে এনসিপির যাদের কথা বললেন আপনি, এরাই এমন সব ভাষা কিংবা শব্দবন্ধনী ব্যবহার করেছে যেগুলো আপনার ভাষা ইসলামী এরিয়াতে ব্যবহৃত হয়। তাহলে কি তারা শেখ হাসিনাকে বিতরণের পর সেই ভাষার ব্যবহার থেকে ফিরে আসতে পারেনি, নাকি তাদের শেখানো ভাষার ব্যবহারটা ভুল ছিল? আপনি যদি নান্দনিক দৃষ্টিকোণ থেকে দেখেন, ডেফিনেটলি এই ধরনের ভাষার ব্যবহার চলতে পারে না। এবং ওই সময়টা ছিল একটা বিশেষ পরিস্থিতি। একটা বিশেষ পরিস্থিতিতে অনেক কিছু হয়তো আমরা সয়ে নেই। ধরুন একটা বিশেষ পরিস্থিতি, দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয়, আমাদের হিউম্যান রাইটস সাসপেন্ডেড হয়ে যায়, আমরা এটা ফর দ্য টাইম বিং মেনে নেই। শেখ হাসিনার বিরুদ্ধে যেই তীব্র গণ আন্দোলন তৈরি হয়েছিল, সেটার পেছনে শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণাও কাজ করেছে। স্পেশালি যখন রিয়া গোপের মতন ছোট ছোট বাচ্চারা সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছে, যখন হেলিকপ্টার থেকে ওপেন ফায়ার করা হয়েছে, যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে পুলিশ, মানুষের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে। তখন ওই ভাষাটার আমাদের সেরকমভাবে মনে হয় না, বিকজ ওটা একটা বিশেষ সময়, দ্যাটস আ টাইম অফ এমার্জেন্সি। কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশে হিউম্যান রাইটস চিরজীবনের জন্য সাসপেন্ডেড থাকবে? ঠিক একইভাবে আপনি ভাবতেও পারেন না, চাইতেও পারেন না যে আপনার সন্তান, যার বয়স এখন 5, 4, ছোট ছোট কথা শিখছে, বলছে, সে ওই শব্দগুলোর সঙ্গে এমনভাবে পরিচিত হবে যেন ওই কথাগুলো কোনো কথাই না, যেন এগুলো খুব স্বাভাবিক বাক্য বিন্যাসের মধ্যেই কথাগুলো অটোমেটিক্যালি চলে আসে। এই শব্দগুলো আপনি কি চান আপনার সন্তান এভাবে বড় হোক? কোনো বাবা মার সেই ভাষার ব্যবহার যে তারা গুন্ডা পান্ডা নিয়ে আসছে, আমি চাইলে গুন্ডা নিয়ে আসতে পারি, আপনারা কি গুন্ডা চান কিনা, এটিকে কেন্দ্র করেই এনসিপি সহ আরো কয়েকটি দল কিংবা তাদের বিচ্ছিন্নভাবে একাধিক ব্যক্তি বলছে, যেটা হচ্ছে নির্বাচন কেমন হবে তার ড্রেস রিহার্সেল আপনি দিলেন, যে নির্বাচন এভাবে করে আপনারা ভোট দখল করবেন। ওরা খুব ভালোভাবে জানে এভাবে আমাদের ভোট দখলের ন্যূনতম প্রয়োজন নাই। মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এনসিপি নিজের পরিবারের 5 সদস্যের 4টা ভোট এনশিওর করতে পারবে আপনার মনে হয়? যাক, ওই আলাপে ইলেকশনকে আনসার্টেন করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এই সরকারের সেই ক্যাপাসিটি নাই, এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে, তাই না? কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে। কারা চাইছে আপনি খুব ভালো করে জানেন। যে দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি, যে দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না, যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে, ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে মানে টেনে টুনে 10 থেকে 15টা আসন হয়তো তারা পাবে, তারা কি সত্যি চাইবে যে এত শান শওকত যেটা তারা গত 1 বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে, সেই শান শওকত তারা হারিয়ে ফেলবে? এটা তো চাইবে না। ওরা চাইবে নির্বাচনটাকে যত বেশি পেছনে নেওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই দলটি জানে এবং মাঠের পরিস্থিতিও তাই যে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে। বিএনপির কোনো নেতা যদি তাদের হীন স্বার্থ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ওই ধরনের দল থেকে লোক হায়ার করে নিয়ে এসে একটা অস্থিরতা তৈরি করতে চায় এবং এই অস্থিরতা তৈরি করে আপাত কিছু সুবিধা হয়তো সেই নেতা পাবে, কিন্তু লং রানে দল ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, নির্বাচনটা আনসার্টেন হয়ে যাবে, সেই ধরনের নেতাদেরকে বা সেই রকম নেতা যদি কেউ বিএনপিতে থেকে থাকে, তাদেরকে বিএনপি ক্যারি করবে কিনা, ক্যারি করলে তার কনসিকুয়েন্স কি দাঁড়াবে, এটাও তো বিএনপির নির্ধারণের ব্যাপার আছে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক নেতা এবং কর্মীর একটা ইউএসপি থাকে, যে ইউএসপিটার জন্য দল তাকে বাধ্য হয়, যে অনেক সময় মন না চাইলেও তাকে
রাখতে হয়, পদ দিতে হয়, সম্মানিত করতে হয়, কারণ খুব স্ট্রং কোনো ইউএসপি আছে। মেবি কারো মাঠের পারফরমেন্স অসাধারণ, মেবি কেউ অসাধারণ দল গুছায়, মেবি কেউ দলকে ডোনেট করে, মেবি কেউ একজন অসাধারণ ওরেটর, মেবি কেউ একজন খুব বিপদের সময় দলের পাশে স্ট্রংলি দাঁড়িয়েছিল। ইট কুড বি এনিথিং। এখন দলকে আবারও বসে ভাবতে হবে আগামীর রাজনীতি কোন পথে যাচ্ছে, সেই রাজনীতি ট্যাকেল দেওয়ার জন্য কি ধরনের মানুষ আসলে দলকে প্রমোট করতে হবে। সো আমি ওই জায়গাটায় আবার ফিরে যাই। নির্বাচনকে ডিলে করা, দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নেয়া এবং এই সরকারকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে অকার্যকর দেখানোর একটা চেষ্টা শুরু থেকেই এনসিপি জামাতের মধ্যে আছে। এনসিপি তো নির্বাচন কমিশনের পদত্যাগও চেয়েছে। একদম একদম। আপনি আমাকে বলেন তো, এনসিপি যে বলছে কমিশন নিরপেক্ষ না, এটা তো আমার বলা উচিত। হু ইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপিতে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বললো, হু ইজ হি? না, হু ইজ হি বলার আগে আপা এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলেছিল। ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম বলে আপনি একটু আগে বলেছেন, অর্থাৎ বিএনপিও ছিল, বিএনপিও ছিল এবং সেও ছিল, মানে তাকে তো সম্মানটা দিয়ে বলতে হবে। মার খেয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি যদি এনসিপি বলতে বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজকে বুঝে থাকেন তাহলে ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এনসিপি অবশ্যই পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে। যারা হারুনের হোটেলে বসে ভাত খাচ্ছিল তখন একটা বিরাট অংশের ছাত্র সমাজ পথে নেমে এসেছিল, একটা বিরাট অংশের ছাত্র সমাজ। যখন হলগুলো, সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, গয়েশ্বরচন্দ্র রায়ও তো হারুনের হোটেলে ভাত খেয়েছেন। দেখুন, গয়েশ্বরচন্দ্র রায় যখন খেয়েছেন সেটা 36 দিন নয়, 36 দিন নয়। পলিটিক্যাল লিডাররা তো কারাগারে গেছেন, যাওয়ার পথে ডিবির হারুন তাদেরকে আপ্যায়ন করেছে, তারপরে তারা কারাগারে গেছেন। 36 দিনের ঘটনা ইজ ভেরি ইউনিক, ভেরি সিগনিফিকেন্ট। আপনি এখন মানে একটার সঙ্গে একটা গায়ের জোরে তুলনা করতে চাইলে করতে পারেন, বাট যায় না। তো আপনি যদি এনসিপির ফ্রেমিং এ, এনসিপির চেহারার মধ্যে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে দেখেন, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। আপনি কি ভুলে যাবেন ওই সব ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমে এসেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে এবং তারাই আন্দোলনটাকে লিড দিয়েছে? ইয়েস, তাদের একজনকেও কি আপনি এনসিপিতে দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি না, মেবি ইটস আমার ফেলিয়ার, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। আছেন কয়েকজন ইনসিগনিফিকেন্ট, ভেরি ইনসিগনিফিকেন্ট, তাই না? তাহলে সিগনিফিকেন্ট কারা? তারা কোন মতাদর্শের? তারা কোন রাজনীতি করতে চান? তারা কোন রাজনীতি প্রচার করছেন? তারা অতীতে কোন রাজনীতি করেছেন? তারা কোন লেবাস ধরে এত বছর মাঠে টিকে থেকে আবার কোন লেবাসে এখন সামনে এসছেন? আমার তো ভাই লেবাস একটাই, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তখনও ছিলাম, এখনো আমি সত্য বলি, সেটা আমার দলের পক্ষে গেলেও বলি, বিপক্ষে গেলেও বলি। আমার তো লেবাস একটাই, কিন্তু আওয়ামী লীগ হয়ে মেশিনে ঢুকে এনসিপি হয়ে বের হয়ে যাওয়া, এ আবার কি জিনিস? আমরা তো এটা জামাতকে বলতাম, মাঝে মধ্যে আওয়ামী লীগকে বলতাম রাজাকার একদিক দিয়ে ঢুকান, আরেক দিক দিয়ে দেখি মুক্তিযোদ্ধা বের হয়ে যাচ্ছে। মানে আওয়ামী লীগ হচ্ছে সেই ক্লিনিং মেশিনটা, যে রাজাকার ক্লিনিং মেশিনের মধ্যে যায়, তারপরে ক্লিন হয়ে মুক্তিযোদ্ধা। আপনি 15 বছরের কথা বলছিলেন, আপনি কিংবা অ্যাডভোকেট ফজলুর রহমানকেও এখন অনেক বক্তব্য আছে এবং টকশোতে আমরা আসলে এই মানুষগুলোকেই দেখেছি। বিএনপি থেকে খুব বেশি মানুষ তখন কথা বলার সুযোগও পান নাই, সাহসও পান নাই, দুটোই আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান তার ধারাবাহিক যে বক্তব্য জামায়াত এবং হচ্ছে 71 নিয়ে এবং একই সাথে 71-এর পক্ষে, সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি তাকে শোকজ লেটার দিয়েছে এবং শোকজ লেটারে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তিনি একটা বক্তব্য দিয়েছেন যে তিনি আমৃত্যু এই কাজ করে যাবেন, অর্থাৎ 71-এর পক্ষে এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে কথা বলে যাবেন, 1 নম্বর। 2 নম্বর, তিনি বলেছেন যে তারা তাকে হত্যা করতে চায়, তাকে কি আসলে অপমৃত্যুর দিকে ঠেলে দিতে চায় কি না। এই প্রেক্ষিতে দল কি তাকে সঠিকভাবেই শোকজ দিল বলে মনে করছেন? দেখুন, এটা আমি বিচার করবার কেউ নই। ফজলু ভাই তার পলিটিক্যাল ইডিওলজি, তার পলিটিক্যাল অবস্থান, ডেফিনেটলি উনি ওনার মতন করে ভেবেছেন, উনি ওনার মতন করে বলেছেন, ওনার যুদ্ধ উনি করেছেন। দল যেটাকে মনে করেছে শোকজ, মানে জানতে, শোকজ মানেটা কি, কারণ জানতে চাও যে আপনি এটাকে কালো শক্তির বলেছিলেন বোধহয় উনি 5ই অগস্ট, কালো শক্তির হাত, কালো শক্তির হাত কেন বলেছে এটা ব্যাখ্যা করতে বলেছে। তুমি ব্যাখ্যা করলে হয়ে গেল। এটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে এটার জন্য মব তৈরি করা, ওনাকে হত্যার হুমকি দেওয়া, অশালীন সব কথা লিখে ওনার বাসার নিচে বসে যাওয়া, আপনি দেখেননি এগুলো?
আজকেও বসেছিল। আপনি ফকিন্নির ছেলে দেখেছেন, আপনি ওগুলো দেখেননি? অবশ্যই দেখেছি, ওগুলো সেখানে- পড়ার মতো না। আপনি ফকিন্নির ছেলেটা বলতে পারছেন, সেগুলো গণমাধ্যমে- যা দাঁড়ান, আমি শেষ করি। আপনি ফকিন্নির ছেলেটা বলতে পারছেন কারণ ওটা উচ্চারণযোগ্য। না না 1 2 3 4 ফজর গ্রেফতার এরকম লেখা না আছে। না না না, আপনি সঠিক কথা বলছেন না। একটা প্ল্যাকার্ড এরকম আছে। আরেকটা তো আপনি বললেন বলার মতো না। হ্যাঁ, তো তাহলে আপনি তাহলে স্বীকার করছেন যে বলার মতো না? না, আমার মুখ দিয়ে অন্তত বলার মতো। আপনার মুখ দিয়ে এক্স্যাক্টলি সেটাই, সেই প্রশ্নটাই আমি আগের সেগমেন্টে করেছিলাম। আপনি কি চান আপনার সন্তান এই ধরনের শব্দের সঙ্গে এত বেশি পরিচিত হয়ে যাক, এত সহজ হয়ে যাক তার কাছে শব্দগুলো, বাক্যগুলো, যে অবিকল ওই ভাষায় সে কথা বলবে? তখন কিন্তু আপনি কোনো জবাব দেননি। এখন দেখেন আপনি স্বীকার করলেন এটা বলা যায় না। যতই নতুন জেনারেশন আসুক, যাচ্ছে তাই বলা যায় না। আমরা আদিম সমাজের দিকে যাচ্ছি না। জি আপা, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা জেমস পি স্কটের থিওরিটা জানি, উইপন্স অফ দ্য উইক, অর্থাৎ দুর্বলের অস্ত্র হচ্ছে গালাগালি, কিংবা হচ্ছে পেছন থেকে আঘাত করা, কিংবা হচ্ছে তাকে নানাভাবে উত্ত্যক্ত করা। এখন যেই ঘটনাগুলো ঘটছে, আমরা যেই মানুষগুলো আজকে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে বসেছিলেন, তারা 10-15 জন ছিলেন, তার মানে তারা তুলনামূলকভাবে দুর্বল। তারপর রুমিন ফারহানার সাথে যারা সেখানে বাদানুবাদ করছেন, তাদের সংখ্যাও কম, তারা তুলনামূলকভাবে দুর্বল। এই যে আমরা স্ল্যাংগুলো দেখছি কিংবা ভাষার ব্যবহারগুলো দেখছি, এগুলোকে কি আমরা উইপন্স অফ দ্য উইক হিসেবে দেখবো, নাকি এগুলো আসলে রাজনৈতিক চর্চার একটা বাজে চর্চা হিসেবে না, আমি এটাকে উইপন্স অফ দ্য উইক হিসেবে দেখি না। আমি জিনিসটাকে দেখি অন্যভাবে। এই কথাটা অনেকেরই পছন্দ হবে না, বাট আমার মনে হয় এই কথাটা বলা দরকার। যেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি আমরা সবসময় একটা কথা বলে এসেছি যে বাংলাদেশের পলিটিক্স বলেন, বাংলাদেশের একাডেমিয়া বলেন, এটা একটা এলিট ডোমিনেটেড জায়গা। যে সিভিল সোসাইটির যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা এলিট, এবং এই এলিটটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এইখানে যে সার্কুলেশন অফ এলিট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই এলিট ক্লাসের ভেতরেই হচ্ছে গিয়ে এই সার্কুলেশনটা হয়ে গেছে, যার ফলে সবাই সবাইকে চেনেন, সবাই সবাইকে নিয়ে হচ্ছে গিয়ে কাজ করেছেন। যেটা হয়েছে আগস্টের 5, আমরা যারা করেছেন তাদেরকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করুন না কেন, কিছু যায় আসে না। যেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি চান বা না চান, এইটা হচ্ছে গিয়ে আপনার আমাদের যে ক্লাসের যে আইডেন্টিটিটা আছে সেটা ভেঙে একটা এলিট গ্রুপ এখন ফরমেশনের চেষ্টা হচ্ছে। সেইটা অনেস্টলি স্পিকিং সেটা অনেককেই এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেবে নিজেদের পজিশনগুলোকে। ফর ইনস্টেন্স এটা আমাকেও হচ্ছে একটা শঙ্কার মধ্যে ফেলে দেবে, কারণ আপনি যদি দেখেন যে আমরা একাডেমিক্যালি একভাবে ট্রেন্ড, এখন যারা আসছেন তারা পাবলিক ইন্টেলেকচুয়াল, তাদের কাছে অনেক কিছুই ম্যাটার করে না, বাট দোজ আর ইম্পর্টেন্ট ভয়েসেস। এখন এই যে ভয়েসটা, এই ভয়েসটা ইম্পর্টেন্স পেয়ে গেছে, এটাকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই, এবং তারা হচ্ছে গিয়ে তাদের জায়গাটা খুঁজছেন। যে সার্কুলেশন অফ এলিট যেটা হচ্ছে, সেই এলিটে ইনারা হচ্ছে গিয়ে ঢোকার চেষ্টা করছেন, ইনারা হচ্ছে গিয়ে নতুন একটা এলিটের মধ্যে ঢোকার চেষ্টা করছেন, এবং একই সাথে যারা আগের যে এলিটে ছিলেন তাদের একটা অংশ হিসেবে হয়ে গেল, যেটা বললাম যে দে আর ভেরি ক্লোজলি কানেক্টেড। পাওয়ারফুল পজিশনে 5 আগস্টের পরে যারা এসেছেন তারা ওই পুরনো সার্কুলেশন উইদিন এলিটের মধ্যে দিয়ে এসেছেন। কাজে আপনি যেটাকে বলছেন উইপন্স অফ দ্য উইক, আমি এটাকে দেখি হচ্ছে গিয়ে এক গ্রুপ এলিটকে সরিয়ে আরেকটা গ্রুপের হচ্ছে গিয়ে সেই জায়গায় চলে আসার লড়াই। তাজুবা জেবিন নামে একজন এনসিপির নেত্রী আছেন, তিনি আজকে একটা লেখা লিখেছেন তার পরিবারকে কেন্দ্র করে, যে তার বাবা দাদা ছিলেন কৃষক, বাবা হচ্ছেন ডাক্তার হয়েছেন, নানার বাড়ি থেকে বাবাকে সবসময় বাজেভাবে দেখা হতো। এর প্রেক্ষিতে তিনি লিখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা বলছিলেন, একটা সার্কুলেশন অফ মানে এলিট শ্রেণীর মধ্যেই ছিল, যেটা কিনা রুমিন আপা নিজেও সেই এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন। আমিও সেই এলিট শ্রেণীকে সেই জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে এনসিপির দাবি অনুযায়ী সেই জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে এই এলিট শ্রেণী বাধাগ্রস্ত করছে, জনগণের সম্পৃক্ততাকে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে। আপনি কি মনে করেন যে আসলে সেটা সত্য, নাকি তারাই এলিট হওয়ার চেষ্টা করছে? অনেস্টলি স্পিকিং এটা দুটাই। তারাও এলিট হওয়ারই চেষ্টা করছেন, এই জায়গাটাতে যে এই যে এলিটের যে ক্ষমতা কাঠামো সেখানে হচ্ছে গিয়ে তারা অংশ নেওয়ার একটা চেষ্টা করছে। আপনি দেখুন, আমি যে কথাটা অনেক আগে বলেছিলাম যে আমাদের যে কনসেনসাস মেকিং যেই প্রসেসটা, ইটস এলিট বার্গেন, এলিটদের মধ্যে একটা বার্গেন হচ্ছে। তো এখন এনসিপি উইলিংলি অর আনউইলিংলি, এনসিপি তো সেই এলিট বার্গেন প্রসেসে পার্টিসিপেট করেছে। এনসিপি তো সেটা থেকে দূরে সরে যায়নি বা বলেনি যে আমরা এটার সাথে কোনোভাবেই একমত না, আমরা রেভলিউশন এইভাবে করতে চাই, পুরো কাঠামো ভেঙে আমরা নতুনভাবে করব, সেটা তো হচ্ছে গিয়ে বক্তব্যটা ছিল না। অফকোর্স দে ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য প্রসেস। যেটা বললাম যে এটা একটা নতুন একটা শ্রেণীর উদ্ভবের চেষ্টাটা চলছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে তারা যাচ্ছেন, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এইখানে এই আগের যারা এলিট তারা কিন্তু হচ্ছে কি এই গ্রুপটাকে অ্যাসিমিলেট করে নিচ্ছেন না, তারাও আবার জায়গা দিতে চাচ্ছেন না, তারাও হচ্ছে শব্দের খেলায় বিভিন্নভাবে তাদেরকে আইডেন্টিফাই করছেন এবং তারাও তাদের জায়গা খুঁজে নিচ্ছেন। সো একটা কম্পিটিশনও চলছে, সেই কম্পিটিশনের রিফ্লেকশন হচ্ছে এইটা।
ধন্যবাদ ডক্টর আসিফ শাহান। আপা, আপনি কি তাই মনে করেন যে আপনারা যারা কিংবা রাজনীতিতে যে এলিট শ্রেণী আছে তারা নন এলিটদের জন্য রাজনীতিটাকে কঠিন করে তুলছেন? না, একদম না। আমি জানি না আপনি এলিট বলতে আসলে কি বোঝাচ্ছেন। এনিওয়ে, বাট আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি আমরা সবাই খুবই মন খুলে তাদের স্বাগত জানিয়েছিলাম। আমি নিজে তাদের সঙ্গে মিশে গিয়ে দাঁড়িয়েছিলাম, একটা দুটা না, মানে 2 তারিখ থেকে ধারাবাহিকভাবে আমি রাস্তায় ছিলাম। আমার বাসা ভাঙচুর হয়েছে, আপনি সবই জানেন। তাদের সাথে আমার সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। কিন্তু যখন আমি দেখছি যে তারা মানে আমাকে হাসিনা আর শুরু তারা কিভাবে করেছে, রয়ের এজেন্ট, আমি ভারতের দালাল, এই ধরনের কথা। আপনাকে কেন আঘাত করলো বিশেষভাবে? এটা আমি সেটাকে বলবো তাদের ইন্টেলিজেন্স। আই লাইক দ্যাট ইন্টেলিজেন্স। তারা জানে কোনটা তাদের শত্রু, মানে কোনটা তাদের শক্ত প্রতিপক্ষ। যোদ্ধা অনেকেই থাকে, কোন যোদ্ধাকে আহত করতে পারলে যুদ্ধে অনেকখানি এগিয়ে যাওয়া যায়, এটা এনসিপি আইডেন্টিফাই করতে পারছে। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে হামলা করেছিল। হামলা মানে মৌখিক হামলা, মানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়া। বিকজ মির্জা ফখরুল হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন। ওনাকে আঘাত করলে বিএনপিকে অনেকখানি দুর্বল করা যায়। কোন নাম আজকে আপনার পক্ষে লিখেছেন? ওয়েল, শামাপা আমার বড় বোনের মতন। হ্যাঁ, রাজনীতির বাইরেও শামাপা আমার নিজের বড় বোনের মতন। উনি ওই জায়গা থেকেই লিখেছেন। এখানে আমি জাস্ট একটা, আচ্ছা সরি আপনি বললেন না, ওইটাই আমি বলছিলাম যে আমরা আসলে সকলেই হোলহার্টে, কিন্তু আমি এই জায়গাটাতে ওদের স্মার্টনেসের প্রশংসা করি। আমি একদম খোলা মনে প্রশংসা করছি যে ওরা ওদের শত্রু আইডেন্টিফাই করতে পারে, যে কাকে কাকে আঘাত করলে বিএনপির যে একটা সেকুলার আইডেন্টিটি আছে, বিএনপির যে একটা মুক্তিযুদ্ধের পক্ষের আইডেন্টিটি আছে, বিএনপির যে একটা দুর্নীতি বিরোধী আইডেন্টিটি আছে, বিএনপি যে একটা সিম্পল লিভিং, প্লেন লিভিং, হাই থিঙ্কিং আইডেন্টিটি আছে, আমাকে বা মির্জা ফখরুলকে আক্রমণ করলে ওই জায়গাগুলো ভেঙে যায়। সো ওরা খুব রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছে কারা ওদের শত্রু, ভবিষ্যতে বয়ান তৈরিতে কারা বাধার সৃষ্টি করবে। সো দে আইডেন্টিফাইড অ্যাবসলিউটলি কারেক্টলি। অনেক ধন্যবাদ।